সুপ্রিয় শিক্ষার্থী, পাটাকুন্দি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি শিবু কুমার বড়ুয়া, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের সাথে আজকে এই অনলাইন ক্লাসে আমি যুক্ত হচ্ছি। এই অধ্যায়ের আমি ইতিপূর্বে দুটি ক্লাস করিয়েছি, দুটি সৃজনশীল প্রশ্ন তোমাদের করে দিয়েছি। আজকেও আমি এই অধ্যায়ের আরেকটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে করার চেষ্টা করব। তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই চ্যাপ্টার হতে এটা একটা বাধ্যতামূলক চ্যাপ্টার বলা যায়, লেনদেন হিসাব বিজ্ঞানের যেটা ভিত্তি আমরা বলে থাকি। এই অধ্যায় থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন বাধ্যতামূলক থাকে। এটা প্রায় সময় দেখি, আমি এখনও পর্যন্ত কোনো বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি এরকম দেখিনি। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে 2020-এর 21-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, লেনদেন। আমি এই যে আগে দুটি চ্যাপ্টার অঙ্ক করিয়েছি সৃজনশীল প্রশ্ন, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই আগে যে দুটি অঙ্ক করিয়েছি আজকে একটি করব। এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালো করে দেখো তাহলে এই অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন অঙ্ক অবশ্যই করতে পারবে। এটা খুবই সহজ অধ্যায়। তা আমরা আজকে এই অধ্যায়টি শেষ করব। আমি এখানে থিওরিগুলো আলোচনা করিনি, আমি তোমাদেরকে প্রায় সময় বলেছি, আগের ক্লাসেও বলেছি, থিওরি অধ্যায়গুলো আমরা ক্লাসে করার চেষ্টা করব। আমরা এখানে ব্যবহারিক সমস্যা যেগুলো আছে যেগুলো, আর হিসাব বিজ্ঞান তো আসলে 70 নাম্বারের যে সৃজনশীল প্রশ্ন হয় 70 নাম্বারেই কিন্তু এখানে ব্যবহারিক সমস্যা অর্থাৎ প্রায়োগিক সমস্যা, এখানে কোনো জ্ঞান অনুধাবন প্রশ্ন নাই, যার ফলে তোমাদের এখানে সবগুলোই অঙ্ক, এখানে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন থাকে না, জ্ঞান অনুধাবন থাকে না। সেজন্য আমি আসলে থিওরিগুলো নিয়ে আলোচনা করি না। থিওরিগুলো বিশেষ করে অবজেক্টিভ প্রশ্ন, যেটা নৈতিক প্রশ্ন, ওইখানেই আসে, ওইখান থেকে। তো আমরা ক্লাসে করার চেষ্টা করব। চলো আমরা ওই সৃজনশীল প্রশ্ন চারটারই আজকে আলোচনা করি। এটা আগের যেটা দুইটা ক্লাস করিয়েছি এই লেনদেনের, এই দুইটা থেকে একটু ভিন্ন হবে, কারণ ওইখানে আমরা A=L+E প্রমাণ করেছি, তারপর বিভিন্ন হিসাব বের করেছিলাম, নানাবিধ প্রশ্ন ছিল, কিন্তু ওই দুটি প্রশ্নের সাথে এই প্রশ্নের সাদৃশ্য আছে এবং এটা পুরোই একটা ভিন্ন প্রশ্ন। চলো আমরা প্রশ্নটা একটু করি। এটা হচ্ছে, সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 জয় ট্রেডার্সের নিকট নিম্নলিখিত পণ্যগুলো বিক্রি করেন। অর্থাৎ এখানে সেলিম ট্রেডার্স হচ্ছে উদ্দীপকের প্রধান, অর্থাৎ সেলিম ট্রেডার্স এই জয় ট্রেডার্সের নিকট এই পণ্যগুলো বিক্রি করেছে। দেখো, ফেব্রুয়ারি 1 নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি, ফেব্রুয়ারি 7 তারিখে 52 টাকা দরে 56 কেজি চিনি, আবার ফেব্রুয়ারির 15 তারিখ 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল, এগুলো বিক্রি করেছে। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বার্তা মঞ্জুর করেন। অর্থাৎ বার্তা মঞ্জুর করছে, আমরা একটু আলোচনা করব বার্তা কি। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ কত। অর্থাৎ সেলিম ট্রেডার্স এখানে তিনটা তারিখে 3বার বিক্রয় করেছে জয় ট্রেডার্সের কাছে। প্রথমবার চিনি বিক্রয় করেছে, দ্বিতীয়বার চিনিটা বিক্রি করেছিল ধারে, মনে হয় ধারে, দেখি, হ্যাঁ, 52 টাকা দরে 56 কেজি চিনি এটা বাকিতে বিক্রয় করছে। এবং এরপর দেখা যাচ্ছে ফেব্রুয়ারি না, হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখে মসুর ডাল বিক্রি করছে। অর্থাৎ 3 ধরনের পণ্য বিক্রি করছে 3ভাবে। তা আমরা মোট বিক্রয় নির্ণয় করব। এখন এখানে নিচে একটা কথা দেখা আছে, সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বার্তা মঞ্জুর করেন। এখন আমাদেরকে জানতে হবে বার্তা কি জিনিস। বার্তা শব্দের অর্থ আমরা সবাই জানি, বাংলাটা জানি না কিন্তু ইংরেজিটা জানি। বার্তা শব্দের অর্থ হচ্ছে ডিসকাউন্ট। তোমরা দেখে থাকবে বিক্রেতা তার মাল বিক্রয়ের জন্য, অর্থাৎ দ্রুত বিক্রয়ের জন্য এই জিনিসটা করে থাকে, ঈদের সময় করে থাকে। তোমরা যেমন বাজারে গেলে নিউ মার্কেটে দেখবা বিভিন্ন পণ্যের মধ্যে কি থাকে, ডিসকাউন্ট দেওয়া থাকে, 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, অর্থাৎ বার্তা দেওয়া থাকে ডিসকাউন্ট। অর্থাৎ ডিসকাউন্ট শব্দের অর্থ হচ্ছে ছাড় দেওয়া বা মওকুফ করা, কম নেওয়া। এখন বিক্রেতা অর্থাৎ যে ছাড়টা দেয় এটাকে বলা হয় বার্তা। বার্তা দুই প্রকার,
একটা হচ্ছে নগদ বাট্টা, এটা নিয়ে আমি পরে আবার আলোচনা করব নগদান বহিতে। নগদ বাট্টা আর একটা হচ্ছে কারবারি বাট্টা। এখন এখানে দুইটা যে বাট্টার কথা আমি আলোচনা করেছি, দুইটা কিন্তু টোটাল ভিন্ন, অর্থাৎ নগদ বাট্টা এবং কারবারি বাট্টা একই নয়। নগদ বাট্টা হচ্ছে অর্থাৎ নগদ টাকা ছাড় দেওয়া, নগদ টাকা ছাড়। মনে করো আমি একজন থেকে 15,000 টাকা পাবো, 15,000 টাকা পাবো, একজন আমার থেকে বাজার করেছে, 15,000 টাকা দেয় নাই। এখন কোনোভাবে টাকাটা আদায় হচ্ছে না, টাকাটা আমরা আদায় করতে পারতেছি না, তার কাছে থেকে পাবো 15,000 টাকা, কোনোভাবেই পাচ্ছি না। তখন আমি বলছি তুমি আমাকে 1,000 টাকা দিও না, অর্থাৎ 1,000 টাকা তোমাকে কি করলাম, ছাড় দিলাম, তুমি আমাকে 14,000 টাকা দিবে। এটাই হচ্ছে নগদ বাট্টা। এই 100 টাকা, এই 1,000 টাকা, এটা হচ্ছে নগদ বাট্টা, বুঝছো? অর্থাৎ 15,000 টাকা পাবো, সে কোনোভাবেই উদ্ধার টাকাটা দেবে না, তার সেই টাকাটা আমরা উদ্ধার করার জন্য একটা বিকল্প পদ্ধতি করেছি, ওকে 1,000 টাকার একটা নগদ ছাড় দিয়েছি, যার ফলে সে 1,000 টাকা কম দিয়ে আমাকে 14,000 টাকা দিবে। এইটার ফলে এই যে 1,000 টাকা আমাকে দেয় না, এটার ফলে কিন্তু আমার ক্ষতি হয়েছে, এখানে কিন্তু ক্ষতি হয়েছে 1,000 টাকা ক্ষতি। তার থেকে কিন্তু আমি 15,000 টাকা পেতাম, কিন্তু সে আমাকে 1,000 টাকা দেয়নি, আমাকে দিয়েছে কত, 14,000 টাকা। এই 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 যে 1,000 টাকা কম দিল, এটার ফলে কোম্পানির ক্ষতি হয়েছে। আর কারবারি বাট্টা হচ্ছে অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ে ছাড়, অর্থাৎ ক্রয় বিক্রয়ে ছাড় দেওয়া। মনে করো একটি পণ্যের দাম লেখা আছে 1,000 টাকা, গায়ের মধ্যে তুমি নিউ মার্কেটে গেছো, একটা জুতার মধ্যে লেখা আছে 1,000 টাকা, তো বিক্রেতা বলতেছে আপনি 20% ছাড় পাবেন, 20% দিতে হবে না। তাহলে 1,000 টাকার 20% হচ্ছে 200 টাকা। তাহলে জুতাটার দাম ছিল 1,000, এখন তুমি 200 টাকা কম পেয়েছো, মানে ছাড় পেয়েছো, তাহলে কত টাকা দিবা? দোকানদারকে 800 টাকা দিবা। এইটাই হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা অর্থাৎ ক্রয় বিক্রয়ে যে বাট্টা হয়, এটার ফলে কিন্তু কারবারের কোনো ক্ষতি হয় না, এটার ফলে কিন্তু ক্ষতি হচ্ছে, ও 1,000 টাকা দিচ্ছে না আমার। এখানে কিন্তু এটা যেহেতু পণ্য বিক্রয়ের, এটা একটা আসলে যারা বিক্রয় করে তাদের একটি পলিসি, মানে ছাড় দিয়ে যেভাবে হোক ছাড় দিয়ে পণ্যগুলো বিক্রয় করে ফেলবা। তোমরা দেখবে রমজানের সময় এই প্রথম 27 রমজান পর্যন্ত দাম ঠিক থাকে, একদম ঠিক থাকে। 27 রমজানের পর আর 3টা রমজানের পর ওরা কি দিয়ে দেয়, এই ভাট্টাটা দিয়ে দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয় পণ্যের উপর। কারণ এই পণ্যগুলো তাদেরকে যেভাবে হোক বিক্রি করে ফেলতে হবে, কারণ এই পণ্যগুলো যদি বিক্রি না হয় তাহলে কিন্তু এগুলো আর বিক্রি হবে না। কারণ এইগুলো বিভিন্ন উৎসবের জন্য, এগুলো রমজানের জন্য, রমজান অর্থাৎ ঈদের জন্য এই পোশাকগুলো তৈরি করা হয়েছে। এগুলো যদি থেকে যায় তাহলে ওই যে দোকানদার আছে তার অনেক ক্ষতি হয়ে যাবে, সেই জন্য তারা কি করে, ডিসকাউন্ট দিয়ে পণ্যগুলো বিক্রয় করে দেয়। তো এইটাই হচ্ছে কারবারি বাট্টা, অর্থাৎ ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা দেয় তার কারবারি বাট্টা। কারবারি বাট্টার ফলে কিন্তু কারবারের কোনো ক্ষতি হবে না, এটার ফলে কিন্তু ক্ষতি হবে। তো এটার ফলে ক্ষতি হয়, এটার ফলে ক্ষতি হবে না। কারবারি বাট্টা কোনো লেনদেন নয়, এটার ফলে কোনো ক্ষতি হয় না। তো এখন আমরা নেক্সট আমরা অঙ্কটা করার চেষ্টা করব। দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করতেছি। দেখো ক, সেলিম ট্রেডার্স এর বিক্রয়ের পরিমাণ নির্ণয়, অর্থাৎ বিক্রয়ের পরিমাণটা নির্ণয় করব। তারপরে কিভাবে করব দেখো, প্রথম হচ্ছে তারিখ, এটা একটা গড় করা যায়, গড় না করেও করা যায়, আমরা গড় করে করি, যেহেতু হিসাব বিজ্ঞানের গড় করা হয়। তারিখ দিতে পারি, বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকার পরিমাণ। এখন তারিখ দেওয়া হচ্ছে কত, 2017 ফেব্রুয়ারি 1 আছে, ফেব্রুয়ারি 7 আছে, 15 আছে। তো ফেব্রুয়ারির 1 কি, চিনি বিক্রয়, চিনি বিক্রয় কত,
55 × 115। 55 × 115 কেন? দেখো এখানে বলতেছে নগদ 55 টাকা দরে 115 কেজি চিনি, অর্থাৎ 115 কেজি চিনি কিনবো, 1 কেজির দাম 55 টাকা। 1 কেজির দাম যদি 155 টাকা হয়, 115 কেজির দাম কত? তা আমরা 55 × 115 6325 টাকা লিখতে পারি। 6325। এরপর দেখো চিনি বিক্রয়, আবার চিনি বিক্রয়। এবার চিনি বিক্রয় করতেছে 1 কেজি 52 টাকা ধরে 56 কেজি, অর্থাৎ প্রতি কেজি 52 টাকা। দেখো প্রতি কেজি মানে 1 কেজির দাম 52, 56, 52 × 56, একদম ইজি এগুলো। 2912। তারপর হচ্ছে মসুর ডাল বিক্রয় কত করছে? প্রতি কেজির দাম হচ্ছে 110, 35, 110 টাকা 1 কেজির দাম, 35 কেজি, অর্থাৎ 1 কেজির দাম যদি 110 টাকা হয়, 35 কেজির দাম হচ্ছে 3850। তাহলে এখন দেখো টোটাল আমরা কত টাকা বিক্রি করেছি? 3850, 2912, 6325, 13087 টাকা। 13087 টাকা টোটাল বিক্রি করেছি। কিন্তু তোমরা দেখবে প্রশ্নের নিচে একটা দেয়া থাকে সেলিং ট্রেডার্স 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। আমি তো বলেছি ক্রয় বিক্রয়ের উপর যে চারটা দেওয়া হয় এটা হচ্ছে কারবারি বাট্টা, এটা বিয়োগ হয়, অর্থাৎ কারবারি বাট্টা মানে কম দেওয়া। ওই যে তোমরা নিউ মার্কেটে গেছো, তোমাদের থেকে কম নিচ্ছে দোকানদার, ওই আমি বলেছিলাম না 1000 টাকা 20% তুমি ছাড় পেয়েছো 200 টাকা, তাহলে পোশাকের দাম লেখা আছে 1000, তুমি 200 টাকা কম দিয়েছো বাট্টা, তাহলে 800 টাকা পরিশোধ করবে। সেম এখানে দেখো ওই 3টা পণ্যের আমরা যেহেতু একসাথে কিনেছি, এখানে আমাদের যেহেতু 10% কারবারি বাট্টা দিয়েছে, সেই জন্য আমরা কি করব, এইগুলো যোগ করে টোটাল টাকা বের করব। এই 13087 টাকা 10% ছাড় দিতে হবে, ছাড়। তাহলে দেখো এটা 10% বের করবো, গুণ 10%, 1307 আর 8 দশমিক কত আছে? তোমরা লিখবে 1300, 8 দশমিক আছে 1309 লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, এখানে দশমিক লেখার প্রয়োজন নেই। 13087 বিয়োগ 1309, 11778 টাকা। এই এত টাকা আমাদেরকে কি করতে হবে? মোট বিক্রয়, অর্থাৎ সেলিং ট্রেডিস এই জয় ট্রেডার্সের কাছে টোটাল বিক্রি করছিল এত টাকা, সে ছাড় দিছে, অর্থাৎ সেলিং ট্রেডার ছাড় দিছে এত টাকা, জয় ট্রেডার্সকে পরিশোধ করতে হবে। কাকে? সেলিং ট্রেডার্সকে। অর্থাৎ সেলিং ট্রেডার্স মোট বিক্রয় করছে 11778 টাকা, এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পর, অর্থাৎ ছাড় দেওয়ার পর। তো আমরা নেক্সটে চলে যাই। এখানে বলছে খ, ফেব্রুয়ারি 1 তারিখের একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ক্যাশ মেমো, দেখো ক্যাশ ইংরেজিতে যদি বলি CASH, ক্যাশ মেমো। নগদ একটা ফর্দ দেওয়া হয়, নগদ ফর্দ, অর্থাৎ নগদ ক্রয় করলে তোমরা যখন বাজার করতে যাও নিউ মার্কেটে বা যে কোনো মার্কেটে, তখন বিক্রেতা বড় অঙ্কের, মনে করে একটা টেলিভিশন কিনবা, টেলিভিশন কেনার সময় তোমাদেরকে একটা মেমো দেয় নগদ। মনে করে তুমি 20,000 টাকা দিয়ে টিভি কিনেছো, 20,000 টাকার একটা রসিদ তোমাদেরকে দিয়ে দেয়। এটাই হচ্ছে কি? ক্যাশ মেমো, নগদ ফর্দ, অর্থাৎ নগদ ফর্দ। এটা তোমরা দেখছো এবং দেখবে ভবিষ্যতে মার্কেটে গেলে, এই বড় বড় দোকান যেগুলো আছে এগুলো কি দেয়? এই ক্যাশ মেমো দেয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের, কিন্তু ক্যাশ মেমো থাকে, ক্যাশ মেমো ছাড়া হয় না। তো ক্যাশ মেমোটা আমরা লিখি, দেখো খ, ক্যাশ মেমো প্রস্তুত করার জন্য তোমাকে ওই একটা বক্স করতে হবে। দেখো বক্সের মধ্যে এইভাবে বক্স করবে, বক্সের মধ্যে লিখবা যার ক্যাশ মেমো, যে ক্যাশ মেমো প্রস্তুত করতেছে। তো ক্যাশ মেমোটা কার? বিক্রেতার। এখানে সেলিং ট্রেডার্স লিখে দিবা, অর্থাৎ বিক্রেতা। তারপর দিতে হবে এদিকে ডান দিকে তারিখ। তারিখ হচ্ছে কত? ফেব্রুয়ারি 1, 2017। তাহলে 1 ফেব্রুয়ারি 2017। অনেকে কিন্তু এভাবে লিখত 1 ফেব্রুয়ারি মানে 2, 2017, এইভাবে লিখলে হবে না, কারণ
হিসাব বিজ্ঞানে এইভাবে কথাই লিখতে হবে, এইভাবে লিখলে নাম্বার কাটা যায়, এটা এভাবে লিখে না। তাহলে করি তা আমরা কী করবো, এটা জিনিসটার নাম হচ্ছে ক্যাশ মেমো। এখানে একটু বড় করে লিখে দিবে, এটা বক্স করে দিবে, বক্স করে দেওয়া যায় অথবা দিয়ে লেখা যায়। তো এখানে লিখবে ভাউচার নং, অর্থাৎ একটা নং থাকে, ভাউচার নং। এটা এগুলো আসলে ছাপানো থাকে, তোমরা বাসায় এনে দেখবে। তোমরা একটা কোনো পণ্য কিনলে তোমাদেরকে কেমন মেমো দেয়, বাসায় এসে একটু পরীক্ষা করবা। এইগুলোর সাথে নাও হতে পারে, ওরা ওদের মতো করে ক্যাশ মেমো বানাতে পারে, কিন্তু প্রায় একই ডিজাইনের হয়, তোমরা দেখবে ক্যাশ মেমো। তারপরে এখানে হচ্ছে এখানে হবে ক্রেতার নাম। ক্রেতার নাম মানে সেলিম ট্রেডার্স হচ্ছে বিক্রেতা, ক্রেতা হচ্ছে এখানে লেখা ছিল দেখো প্রশ্নে জয় ট্রেডার্স। এখানে কিন্তু ঠিকানাগুলো ঠিক লিখতে হবে, উল্টা হলে হবে না। অনেকে কি করে জয় ট্রেডার্স এখানে দিয়ে সেলিম ট্রেডার্স এখানে দেয়। তো প্রশ্নের মধ্যে দেখবা আসলে উদ্দীপকটা কার, উদ্দীপকের ঠিকানা হচ্ছে এখানে, উদ্দীপক হচ্ছে সেলিম ট্রেডার্স উদ্দীপক, অর্থাৎ কাজটা করতেছে সেলিম ট্রেডার্স, সেই জন্য এখানে হয়। আমরা প্রায় সময় দেখি তারিখগুলো ভুল হয়। তো এখন এখানে হবে ঠিকানা, এখানে ঠিকানা যেহেতু নাই আমরা লিখবো না, এটা খালি থাকবে, অর্থাৎ ঠিকানা নাই। তারপর এইভাবে করবে, আমি একটা বক্স করব, বক্স করে নং বিবরণ, মালের বিবরণ, পরিমাণ, দর, টাকার পরিমাণ। নং মালের বিবরণ, পরিমাণ, দর, টাকার পরিমাণ। তাহলে আমরা এক কি করতেছি, 1 তারিখ ছিল চিনি বিক্রয়, চিনি বিক্রয় করছি কত, কয় কেজি, 55 টাকা ধরে, 55 টাকা প্রতি কেজি। 1 কেজির দাম 55 টাকা, কয় কেজি কিনেছি, 115 কেজি। পরিমাণ হচ্ছে 115, তো আমরা গুণ করব। 1 কেজির দাম যদি 55 হয়, 115 কেজির দাম হচ্ছে 55 গুণ 115, 6,325 টাকা। এটা থেকে ওই কারবারি বাট্টাটা বাদ যাবে। তো আমরা গতবারও কারবারি বাট্টা করেছি, গতবার করছি মোট, মোট মানে 3টার উপর, আর এটা হচ্ছে আলাদা। আমরাকে যেহেতু 1 তারিখের করতে বলছে, 1 তারিখের কারবারি বাট্টা করবো আমরা। গত অঙ্কের মধ্যে তোমরা বলতে পারো স্যার আপনি তো গতবার 3টার উপর করছেন, ওইটা হচ্ছে মোট বিক্রয়, মোট মোট মানে 3টা, এখানে কিন্তু আলাদা। কারবারি বাট্টা 6,325 গুণ এটার 10% কারবারি বাট্টা ছিল, 6,325 গুণ 10%, 632.5 আসছে, 632 লিখলে হবে। এখানে দশমিক লেখার প্রয়োজন নাই, লিখলেও লিখতে পারো, তবে প্রয়োজন নেই। 632, 5,693 টাকা, সমাপ্তি চিহ্ন দিয়ে দিল, এটা বিয়োগ হবে, অর্থাৎ এইটার উপর 10% হচ্ছে এইটা। এখন কথায় লিখতে হবে 5,693 টাকা মাত্র। এটা লিখবা, এটা লেখার পর এখানে বিক্রেতার স্বাক্ষর দিতে হবে। এখানে স্বাক্ষর করবেন, আমি লিখে দিবি বিক্রেতার স্বাক্ষর, আর এদিকে হচ্ছে তোমার ক্রেতার স্বাক্ষর, অর্থাৎ ওইদিকে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর আর এদিকে ক্রেতার স্বাক্ষর। আর এখানে লিখে দিতে পারো, এটা বলে থাকে বিক্রিত পণ্য, এটা বর্তমানে আসলে লেখা হয় না, তারপরে দিবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, অর্থাৎ বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা দিতে পারো। এটা না দিলেও কোনো ভুল নাই, তবে এই দুটো দিতে হবে, একদিকে বিক্রেতার স্বাক্ষর আর একদিকে ক্রেতার স্বাক্ষর। এইভাবে তোমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করতে পারো। আর ক্যাশ মেমোটা হবে যে সবসময় আমি বলেছিলাম নগদ বিক্রয়ের উপর, নগদ বিক্রয়ের উপর ক্যাশ মেমো হয়, বকেয়ার উপর হয় না, বুঝছো? তা ক্যাশ শব্দের অর্থই হচ্ছে নগদ। তা আমরা গতে চলে যাই, গ প্রায় সেম, আমি গটা মুছবো না। গতে বলছে ফেব্রুয়ারির 15 তারিখ,
15 তারিখ মানে মসুর ডাল, এটার উপর একটি চালান প্রস্তুত করব। চালানের মধ্যে এখানে ফেব্রুয়ারি চেঞ্জ হয়ে যাবে 15, একই জিনিস ফেব্রুয়ারি 15। আর দেখো এখানে আমরা ক্যাশ মেমো জানাই লিখব চালান। চালান হচ্ছে একটা প্রামাণ্য দলিল, ক্রয় বিক্রয়ের দলিল, অর্থাৎ আমি যে পণ্য কিনেছি তার প্রমাণ এই চালান অর্থাৎ বিক্রেতা যখন করে তখন এই চালানটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্রয় বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। যখন আমরা পণ্য মনে করে অর্ডার দিচ্ছি, চালান মোতাবেক পাঠানোর কথা ছিল, ওরা পাঠিয়েছে কিন্তু আমি পণ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছেনি, তখন আমরা কি করব, তখন যেহেতু চালান আসেনি, পণ্যগুলো আসেনি, আর যদি চালান অনুযায়ী আসেও অনেক সময় দেখা যায় মাল উলট পালট হয়ে যায়, অর্থাৎ আমি যেরকম অর্ডার দিয়েছি সেই অনুযায়ী নাও আসতে পারে, তখন কিন্তু ওই আমাদের চালান যেটা আছে ওইটাই আমাদের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে, অর্থাৎ দলিল হিসেবে কাজ করবে। তখন আমরা কি করব, ওই বিক্রেতার কাছে আমরা অভিযোগ জানাতে পারবো আপনি এই পণ্যগুলো কি উল্টা মানে আমার যেরকম অর্ডার ছিল সেই অনুযায়ী আসে নাই। এই জন্যই এই চালানটা মানে কি লেনদেনের প্রধান দলিল হিসাবে আমরা বলতে পারি। তো এখন দেখো সেলিং ট্রেডার্স তারিখ 15 তারিখ শেষ হবে, এখানে ওই ক্যাশ মেমোর জায়গায় চালান হবে। আর দেখো এখানে ভাউচারের জায়গায় হবে চালান নং। চালান নং কিন্তু প্রশ্নে থাকে, এই প্রশ্নের মধ্যে নাই, তা একই তবে ক্রেতার নাম, জয় ট্রেডার্স, ঠিকানা এগুলো ঠিক থাকবে, এগুলো ঠিক। এখানে শুধু কি হবে, মসুর ডাল বিক্রয়, এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো একটু চেঞ্জ হবে। তো দেখো চালান এবং ক্যাশ মেমোর মধ্যে পার্থক্যটা কি, আসলে মেজর কোনো পার্থক্য নাই, অল্প একটু পার্থক্য। তো পার্থক্যগুলো তোমরা দেখবে, উপরে কিন্তু প্রায় একই, উপরে এখানে ভাউচার নাম ছিল, এখানে চালান নাম, আর গুলো ঠিক আছে। তবে মসুর ডাল বিক্রয় কত, মসুর ডাল বিক্রয় করছে প্রতি কেজির দাম কত, 110 টাকা দরে, 110 টাকা দরে প্রতি কেজি। কত, 35 কেজি, আমরা 35 কেজি কিনেছি, তাহলে 135 গুণ 110, 3850। এই 3850 এটা 10% কারবারি বাট্টা, কারবারি বাট্টা ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই আছে, প্রত্যেকটা পণ্যে 385 টাকা বাদ যাবে। বাদ দিলে কত হয়, 3850 385 3465, 3465 লিখতে পারো, 3465 টাকা মাত্র, অর্থাৎ 65 টাকা মাত্র। তো তোমরা এখানে কি করবা, বিক্রেতার স্বাক্ষর, ওইটাতেও কিন্তু বিক্রেতার স্বাক্ষর ছিল, বিক্রেতার স্বাক্ষর এখানে কিন্তু, ওইখানে বিক্রেতার স্বাক্ষর ছিল, এখানে কিন্তু বিক্রেতার স্বাক্ষর ক্রেতার স্বাক্ষর থাকবে না। তাই এখানে একটা বিক্রয় শর্ত থাকবে, বিক্রয় শর্তটা আমাদের এখানে নাই। তারপরে এটা হচ্ছে ভুল ত্রুটি সংশোধন যোগ্য, এই কথাটা লিখে দিতে হবে, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, অর্থাৎ ভুল ত্রুটি হলে সংশোধন করা যায়। বিক্রেতার স্বাক্ষর হবে, ক্রেতার স্বাক্ষর নাই, অর্থাৎ চালানের মধ্যে ক্রেতার স্বাক্ষর হয় না, ক্যাশ মেমোতে বিক্রেতার স্বাক্ষর এবং ক্রেতার স্বাক্ষর হয়, চালানে কিন্তু বিক্রেতার স্বাক্ষর হবে। এইদিকে বিক্রয় শর্ত থাকবে, অর্থাৎ বিক্রয়ের মধ্যে একটা শর্ত থাকে, আমাদের প্রশ্নের উদ্দীপকের শর্ত নাই। তো আমরা যখন ওই চাবদার মধ্যে চালান তৈরি করব, ওইখানে কিন্তু বিক্রয় শর্ত দেওয়া থাকে, অর্থাৎ আমি যে পণ্য বিক্রয় করেছি তোমার কাছে, এই টাকাটা আমি কতদিনের মধ্যে পাবো, অর্থাৎ কতদিন নগদে দিবা, নাকি বাকিতে, নাকি কয় দিনের মধ্যে আমার টাকাটা ফেরত দেওয়া হবে, এইগুলো শর্ত। অর্থাৎ বিক্রয় করার সময় এই বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটি পারস্পরিক শর্ত হয়, এগুলো এখানে উল্লেখ করতে হয়। যেহেতু প্রশ্নের মধ্যে নাই, সেজন্য আমরা বিক্রয় শর্তটা লিখি নাই। এইভাবে তোমরা চালান খুব সহজে চালান প্রস্তুত করতে পারো।
তো এখন এই যে অঙ্কটা আমি করেছি ক্যাশ এবং চালান, কিন্তু যদি প্রশ্নের মধ্যে এভাবে না আসে, তোমরা কিন্তু দেখবা নগদান বহি যখন আছে, নগদান বহির মধ্যে এই যে ক্যাশ মেমো করতে দেওয়া হয়, আবার জাবেদার মধ্যে চালান প্রস্তুত করতে, হঠাৎ এগুলো লাগবে। এগুলো ছাড়া তোমরা দেখবা ষষ্ঠ অধ্যায় জাবেদা যখন করবে তখন এই জিনিসগুলো আবার আসবে। আমরা এই অধ্যায়গুলো করার সময় আমরা চালান ক্যাশ মেমো নিয়ে আরেকটু আলোচনা করে দেবো। তো তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের আরও দুই একটা জিনিস ছিল, এগুলো আমরা পরে আলোচনা করব, যেমন ডেবিট নোট, ক্রেডিট নোট আছে, ডেবিট ভাউচার আছে, ক্রেডিট ভাউচার আছে, এগুলো নিয়েও আলোচনা করা উচিত। তো আমরা যেহেতু এই সৃজনশীল প্রশ্নের মধ্যে এই বিতর্কের মধ্যে এইগুলোই ছিল, এইগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা অধ্যায়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা আমরা আপাতত শেষ করছি। লেনদেনের এই যে তিনটা আমরা ক্লাস করেছি, এই অঙ্কগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা 10 নম্বর পেতে পারি। আর যারা এসএসসি পরীক্ষা দিবে, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো তোমরা দেখবা এই আমি যে 3টা অঙ্ক করিয়েছি, এখান থেকে 2টা এই ধরনের চলে আসতে পারে। তো তোমরা এখানে বইয়ে দেখবা 7-8টা অঙ্ক আছে এবং বোর্ডের তারপর এই বিভিন্ন অঙ্ক আছে, তোমরা এগুলো করবে। বাসায় অনুশীলন করলে আমার মনে হয় চ্যাপ্টারটা অনেক সহজ হবে। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে এই অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।